যখন আমার স্বামী আসবে, মানে দারোয়ান বলতেছে যখন তোমার স্বামী আসবে তখন তো আর মানে হইতেছে গিয়া এইগুলা করা সম্ভব না। তখন আমি কি করব? তখন তো আমি আর থাকতে পারবো না। তখন আমিও বললাম যে তোমার সাথে আমার স্বামীর সাথে কম কম ছিলাম, মাত্র 1.5 মাস ছিলাম। 1.5 মাসে কয়বারই বা আমরা একসাথে থাকছি বা একসাথে দুজনে পরস্পরে মানে মিল হয়েছে আর কি। কিন্তু তোমার সাথে তো আমার স্বামীর থেকে বেশিও মানে মিল হয়েছে, আমাদের একসাথে থাকা হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম বর্ণা, আমার বাসা নারায়ণগঞ্জ, আমি বিবাহিত। আমার স্বামী ঢাকায় জব করেন, ভালো একটা অফিসে জব করেন। তো আমার স্বামী অনেকদিন পর পর বাসায় আসেন। আমাকে বিয়ে করার পর 1-1.5 মাস পর আমার স্বামী আমাকে বাসায় রেখে একা চলে গেছেন। তো আমি বাসায় একাই, আমার পরিবারে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বৃদ্ধ বয়সের, আর আমি আর স্বামী তো ঢাকায়, তো একটা দারোয়ান আছে। তো আমরা 3 জনে আর কি আপাতত সংসারে আছি, লোকজন নাই। তো আমার শ্বশুর তো বাজারঘাট করতে পারে না, সে হাঁটাচলা করতে পারে না, যা সব ঘরে তাকে খাওয়াইতে হয়। তো ঘরেই সব কিছু, সে বাইরে যাইতে পারেন না। তো আমার যে দারোয়ান গেটের, তো তাকে দিয়ে আমরা বাজারঘাট করাই, তাকে দিয়ে সব কাজকর্ম করানো হয়। যেহেতু আমার স্বামী দূরে আর আমার শ্বশুরও বৃদ্ধ, তার জন্য তাকে দিয়ে সব বাজারঘাট করাই, আমি রান্না বান্না করি। আমার শ্বশুরকে তার ঘরে সব খাবার টাবার দিতে হয়। তো দারোয়ান তো নিজে খায়, তো নিয়ে আর আমিও 3 জনেই ভালো এই সংসার চলতেছিল। তো এভাবে চলতে চলতে অনেক দিন যাবৎ হয়ে যায়। তো আমার সেই মানে বিয়ের পরে যে কয়েকদিন কাটানো স্বামীর সাথে, সেই কথা মনে পড়তেছিল। এগুলো মনে করে আমার অস্থির বোধ ফিল করতেছিলাম। তো স্বামী দূরে এখন, আর আমার একা একা ভাল লাগতেছে না। তো কি করব ভাবতেছি, অস্থির লাগে। তো সেই সব বিষয়গুলা একসাথে কাটাইছি, কত সুন্দর মুহূর্তগুলা, এগুলা মিস করতেছি খুব। তো স্বামীকে কল দিয়ে বলি আসতে, সে বলে যে আমি ব্যস্ত আছি, এই আছি সে আছি, নানা কারণ আর কি, না আসার অজুহাত। তো সে জব করে সেখানে, তো ছুটি পায় না। তো বিয়ে করে নতুন বউকে বাসায় রেখেছে। আপনারা তো বুঝতেই পারতেছেন যে আমার অবস্থাটা। তো স্বামীর সাথে 1-1.5 মাস কাটানোর পর এখন কিভাবে আর একা একা থাকবো, আমার আর কিছু ভাল লাগতেছে না। তো আমাদের গেটে যে দারোয়ান, সে তার সাথে মানে আমার একটা সম্পর্ক আর কি তৈরি হওয়ার মতো। তার সাথে আমার কথা হয়, ডেটিং হয়, ঘুরতে যাই, এই হয় সেই হয়। তো সে আমার দিকে মানে অন্যরকম মিশে। আমিও মানে নিজে সান্ত্বনা দিই যে স্বামী নেই, তো কি করব, স্বামীরটা তো পূরণ করতে হইব। তো নিজের যৌবন আর কতদিন ধরে রাখবো। তো স্বামীকে রেখে, স্বামী এখন দূরে, আর কিছু ভাল লাগে না। বিয়ের পরে একা একা থাকতে কি কারো ভাল লাগবে? বিয়ের আগে না হয় একা থাকা যায়, কিন্তু বিয়ের পরে আর কি কোনো একটা ছেলের সাথে, বিয়ের পরেই হোক বা আগেই হোক, কোনো একটা ছেলের সাথে সম্পর্ক হওয়ার পর সেই মেয়েটার কখনো একা থাকতে পারে না। তার মানে কাছে যে কোনো একজনকে মানে লাগে বা চায়, মন চায় আর কি। তো একা থাকতে পারে না। তো এইসব ভাইবা মানে আমার কেমন জানি লাগে। তো অস্থির বোধ করি। তো সেই ক্ষেত্রে দারোয়ানকে দিয়ে মানে স্বামীর কাজটা করে নেই। তো তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়। স্বামী যেহেতু বাহিরে কি মানে দেশে আর কি, দূরে, তো সে আসে না। তো এখন তার সাথে ফোনে কথা বলে কি আর সব কিছু হয়? কাছে আসলে অন্যরকম একটা ফিল। তো দারোয়ানের সাথে আমার ওইসব হয়, রুম ডেটিং হয়, এই হয় সেই হয়, ঘুরতে। তার সাথেই আমার স্বামীর যেরকম সম্পর্ক, সে মানে প্রথম 1.5 মাস যেরকম সম্পর্ক হয়েছিল বা যেরকমভাবে সময় কাটিয়েছি আমরা, সেই রকম সময় এখন আমি দারোয়ানের সাথে কাটাই। তো আমার শ্বশুর এসব কিছুই বুঝতে পারতেছে না, আর এলাকার লোকজনও কিছুই জানে না, ঘরের ব্যাপার ঘরেই থাকে। তো বাসার চারপাশে এরিয়া করে গেট করা, বাইরের কেউ ঢুকতে পারে না। তারা কিভাবে জানবে এইসব বিষয়ে? আমিও তাদের কাছে কিছু বলি না। আমার শ্বশুর তো মানে বৃদ্ধ, সে কোনো কিছু বোঝার ক্ষমতা মানে তার নাই এখন। আর সে এখন দেখলেও কিছু বলতে পারে, চোখে কম দেখে, তো হাঁটতে পারে না, ঘুরতে পারে না, সে কোনো কাজকর্ম করতে পারে না, বসে থাকে সারাদিন বা শুয়ে থাকে। তার সব কাজ আমারই করতে হয়। তো এই সব কাজ করার ক্ষেত্রে দিনে না হয় কাজকর্ম করে সময় পার হয়ে যায়। তো রাত্রে তো আর একা একা সময় কাটে না। তখন আর কি করব, তখন সেই দারোয়ানের সাথে আমার সময় কাটাই। আমি নিজের স্বামীর ঘাটতিটা তাকে দিয়ে পূরণ করি। একাই থাকি এখানে। শ্বশুর তো আর কিছু জানে না, বুঝে না, দেখে না, শোনে না। আর বাইরের কেউ মানে এইসব বিষয়ে জানে না, দেখতেও পারে না। আমি ভাবি যে এইসব মানে ইসের ভিতরে যদি বাইরের কেউ জানে বা শোনে, তাহলে আমাদের নিজেদের একটা মান সম্মান আছে। তো দারোয়ানের সাথে আমি এইসব আলোচনা করি যে আমাদের এই সম্পর্কটা, অবৈধ সম্পর্কটা যদি কেউ যায় না যায়, তো তখন কি হবে?
তো দারোয়ান আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাইতেছে, মানে এইসব লোকে লোকে আর তার পছন্দ হইতেছে না। কতদিন সে বলতেছে আমাকে আর কতদিন এরকম ভাবে করব। তো আমরা লোকে লোকে এইসব করতেছি, কিন্তু লোকে লোকে কি কোনো প্যারা নাই আর কি, মানে শ্বশুর সে তো আর কিছু বুঝতেছে না। কিন্তু যখন যখন আমার স্বামী আসবে, মানে দারোয়ান বলতেছে যখন তোমার স্বামী আসবে তখন তো আর মানে হইতেছি গিয়া এইগুলা করা সম্ভব না। তখন আমি কি করব? তখন তো আমি আর থাকতে পারবো না। তখন আমিও বললাম যে তোমার সাথে আমার স্বামীর সাথে কম কম ছিলাম, মাত্র 1.5 মাস ছিলাম। 1.5 মাসে কয়বারই বা আমরা একসাথে থাকছি বা একসাথে দুইজনে পরস্পরে মানে মিল হয়েছে আর কি। কিন্তু তোমার সাথে তো আমার স্বামীর থেকে বেশিও মানে মিল হয়েছে, আমাদের একসাথে থাকা হয়েছে। তো তোমাকে তো আমি ভুলতে পারতেছি না। তো এইসবই আমরা দুজন আলোচনা করতে করতে বলতেছি যে চলো পালিয়ে গিয়ে বিয়ে করি। তো ভাবতেছি যে স্বামী রেখে ওরেও বলতেছি আমি যে এইসব করবো, তার থেকে বাসায় এইসব করা ভালো। তো সে বারবার আমাকে সে একই কথা বলতেছে যে হইতেছে গিয়ে তোমার স্বামী যখন আসবে তখন আমি তো আর একা থাকতে পারবো না। তো সে আমাকে বিয়ে করার অফার দেয়। তো আমি ভাবতেছি কি করব। তারপরে কিছুদিন পরে এইসব কথা আলোচনা, এইসব আমার মনের কথা তার মনের কথা লেনদেন করার পরে দারোয়ান যখন আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, যখন বিয়ে করার জন্য সে পাগল হয়ে যায়, আমাকে বলে যে তুমি কি বলো এখন, তোমাকে তো এখন আমি বিয়ে করবো। তো আমি তাকে সময় দেই যে হইতেছে গিয়া আমি ভাইবা দেখতেছি কি করা যায়। তখন আমি তার কাছ থেকে কোনো একভাবে কথা কাটিয়ে চলে আসি। আসার পরে ঘরে বসে বসে আমি একাই ভাবি যে হইতেছে গিয়া কি ভাবতেছি যে হইতেছে গিয়া আমি এখন তাকে বিয়ে করব। আমার স্বামীর এত ধন সম্পদ, টাকা পয়সা, এত রাজত্ব, সুন্দর সংসার, এগুলা রাইখা কি আমি সামান্য একটা দারোয়ানের কাছে যাব? সামান্য একটা দারোয়ানকে বিয়ে করব? এটা তো হয় না। এটা হলে লোক সমাজে মুখ দেখাইতে পারবো না, বা আমার নিজেরই একটা আছে না যে আমি সামান্য একটা দারোয়ানকে বিয়ে করব। তো এর মধ্যে কিছুদিন চলে গেল, আমি তখন বুঝতে পারলাম আমার গর্ভে দারোয়ানের সন্তান। তো আমার স্বামী যখন আসে তখন সে আমাকে অবাক হয়ে জিজ্ঞাসা করে যে আমি থাকি ঢাকায়, তোমার গর্ভে কিভাবে সন্তান আসলো, তুমি কিভাবে গর্ভধারিণী হইলা? তখন আমি বলি, ও মা, তুমি জানো না এটা তোমার সন্তান? তো সে বলতেছে, ও আচ্ছা তাই, আমার সন্তান। পরে আমি বললাম যে হ্যাঁ এটা তোমার সন্তান। আমি কথাটা কাটিয়ে নিলাম আর কি, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। আমি তো জানি একটা মাই তো বলতে পারে যে তার পেটে সন্তানটা কার হইতে পারে বা কার। আমি জানি এটা যে আমার দারোয়ানের সন্তান আমার পেটে। তো তখন আমার স্বামী এইসব জিজ্ঞাসা করলো, আমি তাকে কিছু একটা বুঝিয়ে দিলাম যে তার সন্তান। তো এখন আমি যে ভুলটা করছি, আমি তোমাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি যে আমার মতো ভুল তোমরা ভাই বোনেরা কেউ করো না। যে স্বামীকে রেখে অন্য কারোর সাথে, বাসারি দারোয়ানের সাথে বা যে কেউ হোক, তার সাথে পরক্রিয়া সম্পর্ক জড়িয়ে নিজের জীবনটা, নিজের সংসারটা নষ্ট করা, এটা কেউ করে না। অন্তত নিজের গর্ভে অন্য কারোর সন্তান ধারণ করে নিজের স্বামীর ঘাড়ে চাপিয়ে দিও না। তো এরকমভাবে অনেক ঘটনায় প্রতিনিয়ত ঘটে যাইতেছে। আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটছে। তো এই কথাটাই তোমাদের সামনে আলোচনা করলাম। আমার মতো ভুল কেউই করো না, তোমাদের হাত জোর করতে অনুরোধ করতেছি আমি।